মোটরটেনের আজকের পর্বে শুরুতে আমরা দেখে নিতে চাই আজকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে কি বলেছে, দলগুলোর নেতারা কে কি বলেছেন আমরা শুনে আসতে চাই। 1971 সালে যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, 1990 সালে যার জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য, 2024-এ যাদের জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানা হবে। এই শোককে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই শক্তি শুধু সংকীর্ণ নির্বাচনের কাজে ব্যবহার করব না, আমরা তার এই শোককে শক্তিতে পরিণত করে এই বাংলাদেশকে, এই জাতিকে বিনির্মাণের কাজে আমরা প্রয়োগ করব। এই যে আজকে আমাদের ব্যুরোক্রেসি নিয়ে এত সমস্যার কথা আমরা বলছি বাংলাদেশে, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেসের যে ইস্যুগুলো আছে, এগুলোকে উনি প্রাণপণ চেষ্টা করেছেন একটি জায়গায় নিয়ে আসতে। এবং আপনারা জানেন কিন্তু বিএনপির সময় লাস্ট সরকার যখন ক্ষমতা ত্যাগ করে বিএনপি, গ্রোথ ছিল 7.06%। আমরা ধরেই নিচ্ছি আরেকটা ফেসিজমের দিকে আমরা যাচ্ছি। তো এখনো যারা বাংলাদেশের মানুষ আছেন, আমরা আপনাদের কাছে যাব, বিবেকের কাছে যাব, আপনারা প্রশ্নগুলো তুলবেন। বিএনপি যে ধরনের শোডাউনগুলো দিয়ে যাচ্ছে, ছবির মোহরা দিয়ে যাচ্ছে, আমরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সকল মানুষের। কিন্তু খালেদা জিয়াকে ব্যবহার করে কেউ যদি নির্বাচনী ফায়দা হাসিল করতে চায়, এটা বাংলাদেশে সঠিক না, এটা খালেদা জিয়ার প্রতি অসম্মান করা হয়। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে নগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, তা আমাদেরকে বিগত 3টে ইলেকশনের কথা মনে করিয়ে দেয়। আমরা প্রশাসনের যে আচরণ, সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক, সেটির পরিবর্তন হবে। দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ, যে স্তাবকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটি আমাদেরকে আহত করছে। দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা করব মনোনয়ন নিয়ে আইন প্রয়োগে ইসির দ্বৈত নীতি, এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে একটি প্রতিবেদন দেখে নিতে চাই। এই সংক্রান্ত একটি প্রতিবেদন করেছেন সহকর্মী মুজাহিদ শুভ। গাইবান্ধা 1 আসনে জামায়াতের প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও পরে রিভিউ করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। কিন্তু কক্সবাজার 2 আসনে জামায়াতের আরেক প্রার্থী হামিদুর রহমান আজাদ পুনর্বিবেচনায় আবেদন করলে সেখানকার রিটার্নিং অফিসার জানান, রিভিউ করার কোনো বিধান নেই। যে মামলায় হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, একই মামলার সাজাপ্রাপ্ত আসামি জামায়াতের আরেক নেতা রফিকুল ইসলাম খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তা। জামায়াতের আরেক নেতা সেলিম উদ্দিনও ওই মামলার আসামি, কিন্তু সিলেটের রিটার্নিং অফিসার তার মনোনয়নও বৈধ ঘোষণা করেন। অনৈতিক সুবিধার বিনিময়ে স্থানীয় প্রশাসন নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দিয়েছে বলে দাবি বাতিল হওয়া প্রার্থীদের। তো ওনারা কাগজ চেয়েছিলেন, বলছে আপনার সব কিছু ভ্যালিড, শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল, রায় দিয়েছিল, আদেশের অর্ডার কপিটা দেন। অর্ডার কপিটা ওনারা ঠিকভাবে পড়লেন না, আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে জটিলতায় বাতিল করা হয়েছে কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র, ঠিক একই জটিলতা রয়েছে সিলেট 3 আসনের বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিকের হলফনামায়। কিন্তু তার মনোনয়ন বাতিল না করে আপাতত স্থগিত রেখেছেন রিটার্নিং অফিসার। একই জটিলতায় বিএনপির আরেক প্রার্থী এম কয়সারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও শেরপুর 2 আসনের ধানের শীষের প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এক দেশে 2 আইন, এটা তো একদম এক্সপেক্ট করার মতো না। আমাদের কাছে লেগেছে যে আমাদের যে রিটার্নিং কর্মকর্তা, ইনি খুবই বায়াসড এবং উনি আইনের যে সঠিক প্রয়োগ এবং ওনার যে নিরপেক্ষতার একটা জায়গা ছিল, এই জায়গাটার সাথে উনি সদ্ব্যবহার করতে পারেন না। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর দিতে হয়। সেখান থেকে তারা 10 জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, কিন্তু এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা 9-এর ভোটার না, এবং এই 2 জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা 9-এর ভোটার না। অন্যদিকে যাচাই বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসনে আটকে গেলেও একই কাগজ দেখিয়ে ঢাকা 18 আসন থেকে তার মনোনয়নপত্র বৈধতা পায়। একই দেশের নির্বাচন কমিশনের আইন প্রয়োগে দ্বৈত নীতির এই উদাহরণ
ভোটের মাঠের সামঞ্জস্য নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। বিশেষ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার প্রথম ধাপেই ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এমন মত বিশ্লেষকদের। এই সংক্রান্ত যে পরিপত্র আছে তার মধ্যে পরিষ্কার করে বলা আছে যে ছোটোখাটো কারণে মনোনয়নপত্র বাতিল করা যায় না। যারা এটা যাচাই বাছাই করছেন তাদের এন্ডে এক ধরনের গ্যাপ আছে, তারা এই মেসেজটা ঠিকমতো নিতে পারেন নাই, বুঝতে পারেন নাই, বা কিছু একটা হবে। নির্বাচন বিশ্লেষকদের প্রশ্ন, রিটার্নিং অফিসারদের এই দ্বিমুখী আচরণে প্রার্থীদের ভাবমূর্তিতে আঘাত এসেছে, তার দায় কে নেবে? দলের বাইরে গিয়ে যত পপুলারই হোক কেউ যাতে স্বতন্ত্র নির্বাচন করতে না পারে। সুতরাং এটা এক ধরনের আইনি ইঞ্জিনিয়ারিং সিস্টেম। আমার কাছে মনে হয় অনেক হেভিওয়েটও বাদ পড়ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং অন্য দলেরও অনেক লোক বাদ পড়ছে। এটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং। বিষয়টাকে সহজ করবেন, সিম্পল করবেন। আমি একটা ছোট্ট দল, আমার 1000 লোকের স্বাক্ষর বা 2000 লোকের স্বাক্ষর আনছি, এই ভোটারগুলার কিন্তু প্রাইভেসি ওপেন হয়ে যাচ্ছে। বড় দল তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। আপনি তো ভোটারের প্রাইভেসি অ্যান্ড সিক্রেসি রাখতেছেন না। এখন পর্যন্ত সারা দেশে 723 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, বৈধতা পেয়েছে 1842 জনের। তবে আপিলে গিয়ে সংক্ষুব্ধ প্রার্থীরা যদি যৌক্তিকভাবে তাদের প্রার্থিতা ফেরত পান, তবেই ইসির নিরপেক্ষতা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব আমাদের আজকের নিয়মিত আলোচনায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, এই পর্যায়ে আমরা আলোচনা করব আজকের নিয়মিত বিষয়। আজকের বিষয়ে আমরা নাম ঠিক করেছি মনোনয়নে ইসির একই আইন প্রয়োগ, ইসির দ্বৈত নীতি। বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে এসে উপস্থিত হয়েছেন সহকর্মী আজহার লিমন। আজহার লিমন, আপনার কাছে জানতে চাই, গত 31 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত টানা যেই 6 দিন মনোনয়নপত্র যাচাই বাছাই চলেছে, সব মিলে আমরা দেখলাম যে 723টি মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এই বাতিল নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, এবং এই কথাগুলো আসলে কেন? না বেলায়েত, এখন আমরা দুইটা বিষয় দেখছি যে বাতিল, যে এত পরিমাণ যে বাতিল হলো, যে সমালোচনাগুলো আসছে তার মধ্যে মানে প্রধান যে সমালোচনা সেটা হলো ছোটোখাটো কারণগুলোতেই কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। মানে বড় কোনো ফৌজদারি অপরাধ নেই, সে হয়তো একটা মামলার কাগজ জমা দিতে পারেনি, অথবা কোনো একটা তথ্যের কাগজে ঘাটতি আছে, যেগুলো যেই কারণে সরাসরি বাতিল করে দেওয়া হচ্ছে। অথবা একজন প্রার্থীর ক্ষেত্রে, দ্বৈত নাগরিকের ক্ষেত্রে যেই প্রতিবেদনটি আপনি শুরুতেও দেখেন, এই বিষয়ে আপনি বলবেন। তবে আমি যেটি বললেন যে ছোটখাটো ভুলের কারণে মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনের কিন্তু পরিপত্র দেওয়া আছে যে ছোটখাটো ভুল হলে মনোনয়নপত্র বাতিল করা যাবে না, এগুলা সংশোধন করে চাইলে প্রার্থীকে সংশোধনের সুযোগ দেওয়া যায়। মানে এটাই আপনাকে বলছিলাম বেলায়, যে এই যে কাজগুলো এবার রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন জায়গায়, যে মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেটি করলেন, সেটি আসলে নির্বাচন কমিশনের যে স্পিরিট এবং যে ঐতিহ্য, দেশে তো এবারই প্রথম নির্বাচন না, অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে যেটি আমরা দেখে এসেছি, এবার কিন্তু তার ব্যতিক্রম দেখছি। এই সমালোচনাটি আমরা যে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি, বিশ্লেষকদের সঙ্গে কথা বলি, তারা এটিকে বড় করে দেখছে। এখন আপনি যদি আমাকে জানতে চান যে এর প্রভাবটা আসলে কি ঘটছে, সেটা হলো যে এখানে দুই দিক থেকে, মানে দুইটা দিক আছে। একটা হলো যে যাদের বাতিল হয়ে যাচ্ছে, সে কিন্তু এরই মধ্যে সে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিক থেকে সে মান সম্মান বা মান মর্যাদার দিক থেকে সেই পিছিয়ে যাচ্ছে বা মান মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এখন ধরেন সে তো আপিল করবে, সেই আপিলে যদি সে তার প্রার্থিতা বা এই মনোনয়ন যদি ফেরত পায়, তখন কি হবে? তখন কিন্তু আবার যে মাঠ প্রশাসন, যাদের হাতে এই ইলেকশনটি বা এই নির্বাচনটি যে অনুষ্ঠিত হবে, তাদের নিয়ে এমনিতেই নানান ধরনের কথা আছে। সেটা ওই যারা জুলাইয়ের মানে বিপ্লবী যারা আছেন বা বিভিন্ন রাজনীতির বিভিন্ন তাবু থেকেও আসছে, যে এই মাঠ প্রশাসন যাদের হাতে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাদের একটা বড় অংশ এই আগের সরকারের, অর্থাৎ যেই রেজিমটির পতন হয়েছে সেই স্বৈরাচার আমলে নিয়োগ পাওয়া। তো এই যে যখন এটা প্রমাণিত হবে যে তারা আবার তাদের প্রার্থিতা ফেরত পেয়েছে, তখন কিন্তু এই কালার হয়ে যাবে। অর্থাৎ যেই মাঠ প্রশাসনের যেই কর্মকর্তারা তড়িঘড়ি করে হোক, পক্ষপাত হোক বা যে কোনো কারণেই হোক, তারা যে বাতিল করলো, তাদের প্রতি কিন্তু একটা অবিশ্বাস তৈরি হবে, এবং এই আওয়াজগুলো হয়তো ভবিষ্যতে আরও আসবে যে নির্বাচনটা তাহলে কেমন হবে। তো সেক্ষেত্রে আপনি যেটি বলছিলেন, আমরা আজকের বিষয় দিয়েছি যে আইন প্রয়োগে ইসির দ্বৈত নীতি। ইসির কোথাও আমরা দেখছি যে একই জটিলতায় একটা আসনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে,
অন্য আসনে আরেকজনের মনোনয়নপত্র গৃহীত হয়ে যাচ্ছে, এইটাকে কিভাবে দেখবেন? মানে এই যে প্রশ্নটি যে আসছে যে ইসি, মানে ইসি বলতে কিন্তু আমরা নির্বাচন কমিশন যে একটা বডি সেটাকে বুঝি, কিন্তু এখন যে মাঠ প্রশাসন তারাও কিন্তু ইসির সাথে অবশ্যই যুক্ত হয়ে গেছে, তাদেরকে কিন্তু আমরা বাদ দিতে পারছি না। এখন ইসির দ্বৈত নীতি এটা স্পষ্ট, এই সমালোচনাগুলো মাঠে আসছে, কিন্তু এটা আসলেই দ্বৈত নীতি কিনা, এই আপিলগুলো তারা কতটা সূক্ষ্মভাবে, কতটা নিরপেক্ষভাবে এবং কতটা সুবিচারের সাথে এগুলো নিষ্পত্তি করতে পারে সেটার উপর কিন্তু নির্ভর করবে এই চূড়ান্ত কথাটি বলার। তবে এই যে বিভিন্ন মাঠ প্রশাসনের যে কর্মকর্তারা যা করেছে এটা কিন্তু সমালোচনা হচ্ছে, এবং এই মানে এগুলো কিন্তু এখন যেটি হচ্ছে যে প্রচলিত সংবাদ মাধ্যমের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যম নানানভাবে কিন্তু নানান কিছু আলোচনা হয়। এখন দেখা যাচ্ছে যে এক প্রার্থীর ক্ষেত্রে যেই একই মানে পাসপোর্ট দেখানো হচ্ছে যে তার পাসপোর্টটি 2026-এর নভেম্বর পর্যন্ত মেয়াদ আছে, অথচ তারটা কোনো মতে শুধুমাত্র গড়বড় করে বলে এই যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি পাশ করে নিচ্ছেন, আরেকজনকে একদমই কথা বলতে দেওয়া হচ্ছে না। মানে এই যে রেকর্ডিং, এই যে এখন এমন একটা পরিস্থিতিতে এখন অনেকগুলো চোখ এগুলো কিন্তু সমালোচিত হচ্ছে। আরেকটা দিক যেটা একটা বড় সমস্যা তৈরি করবে সেটা হলো যে নির্বাচন কমিশন তাদের কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। মানে এই যে 700-র বেশি মনোনয়নপত্র যে বাতিল হলো, এবং আপনি যেটি বলছিলেন আমাদের আলোচনা হচ্ছিল যে বৈধ যেগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু আপিল হতে পারে। তার মানে এই যে দিন রাত, আজকে একটু আপনাকে জানিয়ে রাখি যে আজকে 42টি আপিল দায়ের হয়েছে নির্বাচন কমিশনে, এর মধ্যে 41টি আপিল হচ্ছে নিজের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে, আর একটি আপিল হয়েছে অন্যের প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে। এইখানে একটা বিষয় আমরা যেটা দেখছি যে আপিল নিষ্পত্তির সময়টা কিন্তু যেটাকে পুনঃতফসিল বলা হচ্ছে বা তফসিলে যে সংশোধনী, সেখানে আগে ছিল যেটি 12 থেকে 18 জানুয়ারি এটি ছিল আপিল নিষ্পত্তির সময়কাল, এবং এখন সেটি আরও একটু এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ 10 থেকে 18 তারিখ পর্যন্ত এই আপিল নিষ্পত্তি করবে, এবং সেখানে কিন্তু ফুল কোর্ট হিসাবে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। এবং আমার ধারণা যে আপিলের একটা স্তূপ, একটা বড় বোঝা সামনে নিয়ে এই কোর্ট বসবে এবং তাদের দিনরাত শুনানি করতে হবে। তো যেটা এই যে মাঠ প্রশাসন তুচ্ছ কারণে যেগুলো তারা সমাধান করতে পারতো তারা যে সমাধান করলো না, এখন যে এটি নির্বাচন কমিশনে গেল, এই কারণে আমার মনে হয় এর খেসারতটা দিতে হবে এই কমিশনকে। আসলে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, এটি যে একেবারে স্পষ্টই জামাতের বেশি প্রার্থিতা বাতিল হয়েছে বিএনপির তুলনায়, কিন্তু আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে জামাতের প্রার্থীদের ক্ষেত্রে কোনো আসনে জামাতের প্রার্থীকে একই কারণে বাতিল করা হচ্ছে, আবার আরেক আসনে জামাতের প্রার্থীকে ওই কারণে বৈধ করে দেওয়া হচ্ছে। আবার এমনও আমরা দেখেছি যে এক জায়গায় জামাতের প্রার্থী রিভিউ করে তার প্রার্থিতা ফেরত পেয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে, আরেক জায়গায় রিভিউ করার সুযোগ দেওয়া হচ্ছে না। আসলে জামাতের পক্ষ থেকে, জামাতের যারা প্রতিনিধি, জামাতের যারা এই লড়বেন তাদের পক্ষ থেকে একজন তো একটু ডাক সাইডে জামাতের বড় নেতা, ওনাকে এখানে উল্লেখ করা যায় যে হামিদুর রহমান আজাদ, উনি কিন্তু মানে একদম মানে যেটি বলা যায় যে যেটি অনাকাঙ্ক্ষিত, আসলে নির্বাচনটি হবে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা, মানে এই যে অভিযোগ এটি সত্য কিনা মিথ্যা এটা আপিলে হয়তো দেখা যাবে। এবং যেই ব্যাপারগুলো উনি একদম প্রশাসনের প্রতি কিন্তু উনি আঙুল তুলেছেন এবং বলেছেন যে ওইখানে এমনও কথা হয়েছে, উনি ওনার সংবাদ সম্মেলনে বলেছেন যে একজন কর্মকর্তা হাততালি দিয়ে ফেলেছেন সরকারি কর্মকর্তা বাতিল হওয়ার পর। তো এই অভিযোগগুলো, এগুলোকে আমরা আপাতত অভিযোগ হিসেবেই নিচ্ছি, কিন্তু এই যে অভিযোগগুলো আসছে এটি কিন্তু নির্বাচনের মাঠের জন্য যে সমতল মাঠ, যেটি প্রত্যেকটা পক্ষ বলে এই নির্বাচনের যারা অংশগ্রহণকারী বা অংশীজন আছে, সেই জায়গায় কিন্তু একটা বড় ব্যত্যয়। তবে এখানে আরেকটা ব্যাখ্যা আমরা যেটি বিশ্লেষকদের কাছ থেকে শুনেছি, যেমন ধরুন যে মাহমুদুর রহমান মান্না, ওনার বগুড়া 2 থেকে বাতিল হয়েছে, আবার ঢাকা 18 থেকে ওই বৈধ হয়েছে। তো এখানে আবার কিছু সমস্যা থাকতে পারে যে একাধিক আসনের ক্ষেত্রে হয়তো একটা আসনে উনি ঠিকঠাক কাগজপত্র জমা দিয়েছেন, আরেকটা আসনে দেননি। জি, যেটি আপনি বললেন যে এই যে হাততালি দেওয়ার ঘটনা, প্রশাসনের এখন তো যেটি বলছিলেন যে সাধারণত রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন, আমরা এবার হয়তো অনেকের প্রত্যাশা ছিল যে এবার হয়তো নির্বাচন কমিশন ইসির নিজস্ব কর্মকর্তাদেরকে দিয়ে রিটার্নিং অফিসার নিয়োগ করবে, কিন্তু সেটাও আসলে খুব মোটা দাগে হয় না। আমরা যতদূর জানি 2-1 জায়গায় নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার তার নিজস্ব জনবল দিয়ে করেছে, কিন্তু 66টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 64 জনই ধরা যায় যে মাঠ প্রশাসনের কর্মকর্তা, 2 জায়গায় বিভাগীয় কমিশনার এবং বাকিগুলো হচ্ছে যারা জেলা প্রশাসক। তারা সাধারণত তাদের তো নির্বাচনের যে আইন কানুন, মনোনয়নপত্র বাতিল, গ্রহণ, নির্বাচন পরিচালনা যে বিধিমালা আছে, এই বিধিমালার সঙ্গে তো প্র্যাকটিসের মধ্যে বা চর্চার মধ্যে থাকে কিন্তু নির্বাচন কমিশনের নিজস্ব জনবলরা, যারা সার্বক্ষণিক সারা বছর যারা নির্বাচন নিয়ে কাজ করেন। কিন্তু এই যে যারা অল্প কয়েকদিনের জন্য নির্বাচন পরিচালনা করতে আসেন, তারা তো অনেক সময় আসলে এই আইন কানুনগুলো ঠিকভাবে জানেনও না। এখানে বেলায় আমি বলবো যে 2টা দিক, একটা হলো আইন জানা,
আরেকটা হলো আপনি যে কথাটা বলছেন যে মাঠ প্রশাসনের দায়িত্ব পালন করা। এখন মাঠ প্রশাসনে সারা বছর কারা দায়িত্ব পালন করে? মাঠ প্রশাসনে কিন্তু দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক এবং উপজেলার কিন্তু উপজেলা নির্বাহী অফিসার। যে কারণে কিন্তু এটা এখানে দুইটা দিক। এখানে সমাধানটা হলো হ্যাঁ, এটা ভালো হতো যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই 64টি জেলা বা একদম আরও যদি নিচে পর্যায়ে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা যাদের হাতে নির্বাচনটি অনুষ্ঠিত হয় এটি করতে পারলে, কিন্তু সেটি একটা অনেক বড় ধরনের সময় সাপেক্ষ কিন্তু ব্যাপার এবং এখানে একটা বড় ধরনের নিয়োগের ব্যাপার আছে। এবং যেহেতু এই মাঠ প্রশাসনের এই রেওয়াজটি চলে আসছে, সেইখানে এই মাঠ প্রশাসনেরই কিন্তু আসলে মাঠটা চেনা আছে। আইন তো আপনার সেখানেই প্রয়োগ করতে হবে যেই মাঠটা আপনার চেনা বা সহজ হয় সেই ক্ষেত্রে। তো সেই জায়গায় আমি মনে করি যে একটাই উপায়, এই মাঠ প্রশাসনের একটাই গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন এবং সবারই খুব আকাঙ্ক্ষিত নির্বাচন। বলা হয় এই দেশের মানুষ একটা দীর্ঘ সময় ধরে ভোট দিতে পারেনি, নিরপেক্ষ থাকা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, মানে এটির আসলে আমি বিকল্প দেখি না বেলায়েত। আরেকটা বিষয় যেটি দেখছিলাম যে আসলে এটি আমরা যদি একটু তথ্য যাচাই বাছাই করে দেখি, এটা সম্ভবত ইতিহাসের একটা অন্যতম একটি রেকর্ডও বলা যায় যে আপনার 2564টা সম্ভবত 2600-র কাছাকাছি মনোনয়নপত্র জমা পড়েছে। যদিও 3000-এর বেশি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে, জমা পড়েছে 2600-র মতো মনোনয়নপত্র। এর মধ্যে 723টা মনোনয়নপত্র মানে 4 ভাগের 1 ভাগ বাতিল হয়েছে। 4 ভাগের 1 ভাগেরও বেশি, কিন্তু 1 ভাগেরও বেশি, হ্যাঁ সঠিক। এটি আসলে অনেকটা নির্বাচনের মাঠকে সামঞ্জস্যহীন করে দিচ্ছে কিনা, যে এত পরিমাণ মানুষের মনোনয়ন, যখন আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছিলাম, স্বাভাবিকভাবে এই নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যেই টার্মটি সেটি ব্যবহার করা হচ্ছে না, অংশগ্রহণমূলক নির্বাচন। হ্যাঁ, তাহলে অংশগ্রহণমূলক কথাটার সাথে কিন্তু এই যেই চিত্রটি আমরা দেখছি, যে উপাত্তটি আমাদের হাতে আছে, এটি কিন্তু যাচ্ছে না, এটি কিন্তু বিপরীত। অংশগ্রহণমূলক হলো যে যতটা অংশগ্রহণ করতে দেয়া যায় বা সবার এখানে একটা অংশ থাকবে, সেই চিত্রটা কিন্তু এটা রিফ্লেক্ট করে না যে না এখানে এতগুলো বাতিল হবে। এখানে আসলে যেই মানে সমস্যা যেটি হবে সেটি হলো যে এইভাবে মানে নির্বাচন কমিশন রিটার্নিং যে কার্যালয়গুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে হলফনামাগুলো যাচাই করবেন, এটি কিন্তু সবারই চাওয়া। কিন্তু দেখুন যে আজকে সম্পদের ক্ষেত্রে কি হচ্ছে বা অন্যান্য তথ্যের ক্ষেত্রে কি হচ্ছে, যেটি হলো যে যৌক্তিক কারণগুলোতে তারা অনেক বেশি মানে কড়াকড়ি প্রদর্শন করবেন। এটা যেমন সবার আকাঙ্ক্ষিত, এটা যেমন সবাই মানে আকাঙ্ক্ষা করে বা এটা যেমন একটা কাঙ্ক্ষিত ব্যাপার, সেইভাবে কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো সেটির জন্য একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একদম মান সম্মানের একটা সংকটে ফেলে দেবে, এটি কিন্তু আসলে মাঠ প্রশাসনের কাজ হওয়া উচিত। সংকটে ফেলে দেয়, তার থেকে বড় কথা হচ্ছে যিনি এখন যার মনোনয়নপত্রটি এখন বৈধ হয়ে গেছে, তিনি কিন্তু নির্বাচনী যে তার যে ওয়ার্ক, নির্বাচনী যে কার্যক্রম, সেই কার্যক্রমে তিনি কিন্তু এগিয়ে থাকলেন। আর যার মনোনয়নপত্রটি আসলে বাতিল হয়ে গেছে, তিনি কিন্তু এখন আপিলের পিছনে তাকে দৌড়াতে হচ্ছে, আপিলের পিছনে দৌড়াতে। এবং আর যে ব্যাপারটা যে নির্বাচনের মাঠ মানে কি, আমরা কিন্তু একটা প্রপঞ্চ ব্যবহার করে থাকি যে উৎসব মুখর। এখানে কিন্তু একটা পক্ষের কিন্তু একটা হতাশা চলে আসে, মানে নির্বাচনের মাঠ হতাশা মুখর হবে এটা কিন্তু কেউ চায় না। নির্বাচনের মাঠ চাই হলো আমরা সবসময় একটু উৎসব মুখর। সেই জায়গায় আমার মনে হয় এই যে কাজগুলো আমাদের মাঠ প্রশাসন করেছে, এই দায়টা তাদের এড়াতে বা এই প্রশ্নের উত্তর দিতে তাদের সময় লাগবে। অনেক ধন্যবাদ আজহার লিমন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিব একটি বিরতির পর ফিরে এসে আমাদের সঙ্গে একজন নির্বাচন বিশ্লেষক যুক্ত হবে, এই বিষয়ে আমরা আলোচনা করব তার সঙ্গে। আলোচনা করছিলাম আইন প্রয়োগে ইসির দ্বৈত নিয়োগ নিয়ে। আমাদের সঙ্গে আছেন সহকর্মী আজহার লিমন। আজহার লিমন, এই যে আমরা নির্বাচনে সমতল মাঠ বা লেভেল প্লেইং ফিল্ড যাই বলি না কেন, এই লেভেল প্লেইং ফিল্ড আর মনোনয়নপত্র যাচাই বাছাই এর সঙ্গে আসলে সম্পর্কটা কি? মনোনয়ন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে মানে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা তো অভিযোগ আকার এখন আসছে যে একদল বলছে যে অন্য তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যতটা সহজে ছেড়ে দেওয়া হচ্ছে বৈধ ঘোষণার ক্ষেত্রে, তাদেরকে ততটা আটকে দেওয়া হচ্ছে। তো এখানে এই হিসেবে তো মানে এই অভিযোগটা আসছে যে সমতল মাঠ আসলে তৈরি হয়নি। কিন্তু সমতল মাঠ এটি মানে নির্বাচন কমিশনের ক্ষেত্রে যেমন এটি একটি ব্যাপার, সেই জায়গায় প্রচারণা বা অন্যান্য যে জিনিসগুলো যেটি প্রচারণা যে সামনে শুরু হবে এই আর হয়তো 10-12 দিন পরে, তখন মানে এই লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা বেশি আসে। তবে নিঃসন্দেহে এই যে নির্বাচন কমিশন, তাদের দৃষ্টিতে তো সবাই সমান। এই লেভেল প্লেইং ফিল্ডের মানে যেটাকে বলে উদাহরণ তৈরি করার জন্য এই প্রক্রিয়াগুলো কিন্তু গুরুত্বপূর্ণ
এবং এই প্রক্রিয়া বা এই শুরুর ধাপে নির্বাচন কমিশন যে প্রশ্নবিদ্ধ হয়েছে সেটি কিন্তু সবাই বলছে। যেটি বলছিলেন আপনি যে আসলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরেই মূলত নির্বাচন কমিশনের নির্বাচনের যে আনুষ্ঠানিক দায়িত্ব পালন সেটি কিন্তু শুরু হয়ে যায় এবং এটার প্রথম ধাপেই তফসিল ঘোষণার পর প্রথম ধাপে যে আচরণবিধি প্রতিপালনের বিষয় থাকে সেখানেও নির্বাচন কমিশন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে, কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে সেই বিষয়গুলো অনেকটা নির্ভর করবে। তারপরেই কিন্তু আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই এই বিষয়গুলো চলে আসে। এখন এই দুটা বিষয়ে আমরা দেখেছি নির্বাচন কমিশন বরাবরই নানা ধরনের হোঁচট খেয়েছেই বলা যায় এক ধরনের। এটিকে এখন অতিক্রম করার জন্য নির্বাচনের মাঠে কমিশন সামনে আর কি পদক্ষেপ নিলে এই যে অবিশ্বাস বা এই যে সন্দেহ নির্বাচন কমিশনের প্রতি তৈরি হয়েছে সেটা কাটিয়ে উঠতে পারবে? না, 29 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তফসিল ঘোষণার পর এই মনোনয়নপত্র সংগ্রহের কিন্তু সময়কাল ছিল, যেটি মানে তফসিলের বা নির্বাচন কমিশন যে গণপ্রতিনিধিত্ব যে আদেশ আছে বা আচরণবিধি আছে সেখানে নির্বাচন পূর্ব সময় বলতে যেটি বোঝানো হয়েছে, তো সেই নির্বাচন পূর্ব সময়ের মধ্যে কিন্তু ওই সময়টা পড়ে। নির্বাচন পূর্ব সময়ে একজন প্রার্থী বা দলের এদের আচরণবিধির আওতায় এরা পড়ে কিনা, যে আচরণবিধির আলোচনাটা সবসময় আমরা প্রচারণা শুরুর পরে করি, তো সেটি কিন্তু এই নতুন যে আচরণবিধির সংশোধনী হয়েছে, এই আরপিওর যে সংশোধনী হয়েছে বা আগে যেটি ছিল সেখানে কিন্তু স্পষ্টভাবে আছে যে নির্বাচন পূর্ব সময়ে অর্থাৎ প্রচারণা ধরি কিংবা ভোট গ্রহণ ধরি তার আগেও কিন্তু আচরণবিধির ব্যাপারগুলো আছে। তো সেই জায়গায় কিন্তু অনেক প্রশ্ন ইতিমধ্যে আছে যে দল বা প্রার্থীর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, এরকম ছোটোখাটো ব্যাপারগুলো আছে। এখন বিষয়টা হলো যে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলো, এই অভিযোগগুলো থেকে উত্তরণের ক্ষেত্রে কি করতে পারে। এখানে সব থেকে বড় ভূমিকা পালন করতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে হতে হবে নির্মোহ এই অর্থে যে কেউ অভিযোগ করলেই তো সেটা সত্য নয়, আবার যদি কোনো অভিযোগ থাকে সেটার একটা সমাধান করতে হবে। তো এই জায়গাতে নির্বাচন কমিশন এখন থেকে যেই জায়গা থেকে যেই অভিযোগগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করতে হবে। বিশেষ করে একটা ব্যাপার আসছে যে বিশেষ করে কর্মকর্তাদের যে পক্ষপাতিত্ব, এটা যদি সত্যি কোনো প্রমাণ নির্বাচন কমিশনের কাছে মনে হয় যে অভিযোগগুলো আসে সেগুলো তো খতিয়ে দেখতেই হবে। এখনই কিন্তু একটা উপযুক্ত সময় যে ওই সমস্ত কর্মকর্তার একটা রদবদল বা তাদের আসলে শোধরানো বা সংশোধনের ব্যাপারে কিন্তু উদ্যোগ নিতে হবে কমিশনকে। এবং আরেকটি যে বিষয়টা যেটা সবসময় আসে যে নির্বাচনের মাঠে কমিশনের ভূমিকা, যেই সমালোচনাটা বিভিন্ন পক্ষ থেকে আসছে যে এখানে একমি বডি বা শীর্ষ যে কাঠামোটা সেটা তো এই যে আমাদের নির্বাচন কমিশন, যারা কমিশনার আছেন বা প্রধান নির্বাচন কমিশন, তাদের একটা ভূমিকা সেটা হলো যে মোরালগত দিক থেকে কিংবা মাঠের একটা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার ক্ষেত্রে সেই জায়গায় তারা যে সঠিক ভূমিকায় বা একটা কার্যকরী ভূমিকায় নেই, হ্যাঁ, সেই সমালোচনাটা কিন্তু এখনো আসছে। ধন্যবাদ আজল ইমন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবার এই বিষয়ে আলোচনা করব। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসেন। আমরা সারাদিনে আজকে কথা বলছিলাম, আজকে সারাদিনই মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছিল নির্বাচন কমিশনে। আমরা ভোটের ট্রেনে সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন এবং তার সঙ্গে এই বিষয়ে আমরা আলোচনা করব। সব মিলিয়ে সারা দেশে 2500-র বেশি মনোনয়নপত্র দাখিল হয়েছে, এর মধ্যে 723টির মতো মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এই 723টি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এরই মধ্যে আজকে থেকে নির্বাচন কমিশনে আপিল দায়ের কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখেছি আজকে 41 জন প্রার্থী নির্বাচন কমিশনে সংক্ষুব্ধ প্রার্থী এসে তাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন এবং একজন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন। এই আপিল দায়ের কার্যক্রম চলতেই থাকবে আগামী 10 জানুয়ারি পর্যন্ত। 10 জানুয়ারি থেকে নির্বাচন কমিশন আপিল শুনানি শুরু করবে। 18 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের আপিল শুনানি চলতে থাকবে। আপিল শুনানিতে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে সে আপিল কোর্টটি বসবে। সেখানে অন্য 4 জন নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন এবং সংক্ষুব্ধ প্রার্থীরা তাদের যে কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে সেই বাতিলের বিরুদ্ধে তাদের যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো তারা তুলে ধরবেন। নির্বাচন কমিশন যদি মনে করে দেয় তাদের যুক্তি বা তারা যেই আলোচনা করছেন সেই আলোচনাটা যৌক্তিক, তাহলেই নির্বাচন কমিশন হয়তো তার প্রার্থীতা ফেরত দেবেন। এখন পর্যন্ত যে আলোচনাটি রয়েছে যে নির্বাচন কমিশন যদি তার প্রার্থীতা
যেভাবে মনোনয়নপত্র বাতিল হয়েছে, যদি কমিশন আপিল কোর্টে গিয়ে তাদের সঙ্গে যৌক্তিক আচরণ করে, তারা যদি আপিলে ন্যায় বিচার ফিরে পায়, তাহলেই নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাদের এই যে কার্যক্রম, এই কার্যক্রম নিয়ে যে সন্দেহ অভিযোগ উঠেছে, সেই সন্দেহ অভিযোগ কাটতে শুরু করবে। তো এই বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন নির্বাচন বিশ্লেষক অধ্যাপক ডক্টর ওয়ারিসুল করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সারা দেশে যে পরিমাণ মনোনয়নপত্র বাতিল হয়েছে, এই বাতিলের কারণ হিসেবে আমরা যেটি দেখছি যে কোনো জায়গায় একই কারণে কারো মনোনয়নপত্র বাতিল হয়েছে, আবার এই কারণটি থাকা সত্ত্বেও অন্য আরেকজনের মনোনয়নপত্র গৃহীত হয়ে যাচ্ছে। এই যে দ্বৈত প্রয়োগ আইনের দ্বৈত নীতি, এটাকে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ। এটা অত্যন্ত অনেক ক্ষেত্রে দুঃখিত, অনেক ক্ষেত্রে হাস্যকর যে একই কারণে অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছেন আপনি যে ভেরি ফ্লিমজি আমরা যেটাকে বলি, সরি, যে খুবই তুচ্ছ কারণে বাতিল হওয়া, আর যে কারণে বাতিল হোক এ ব্যাপারে কনসিস্টেন্সি, মানে একই ধরনের, যেমন 64টা জেলায় 64 রিটার্নিং অফিসারের একই পলিসি ফলো করার কথা ছিল। আমরা দেখেছি আজকে বিভিন্ন পত্রপত্রিকা উঠেছে যে একই প্রার্থী, ধরুন বগুড়ায় ওনার মনোনয়নপত্র গৃহীত হয় নাই, ঢাকায় হয়েছে বা আদার ওয়ে অ্যারাউন্ড, এবং অনেকে মনে করছেন যে এখনও আমরা সন্দেহ করতে চাই না যে প্রশাসন এ ব্যাপারে কারো দ্বারা ইনফ্লুয়েন্সড, কিন্তু ডেফিনেটলি এটা একটা অযোগ্যতা যে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের যে প্রস্তুতি থাকার কথা ছিল, রিটার্নিং অফিসারদের কাছে নিয়ম নীতি যেভাবে ওনাদের বিধৃত করার প্রয়োজন ছিল, তাদেরকে ট্রেন আপ করার প্রয়োজন ছিল, সেটা করা হয়নি। এবং কয়েকশত, প্রায় 700-র মতো মনোনয়ন বাতিল হয়েছে। হয়তো এর মধ্যে অনেকগুলো অ্যাপিলে হয়তো আবার গৃহীত হবে, কিন্তু এটা মানে কথা ছিল যে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন হওয়া, সেক্ষেত্রে এটা অবশ্যই একটা হতাশার জন্ম দিয়েছে আমার মনে হয়। আরেকটা বিষয় যেটি অনেক প্রার্থীর পক্ষ থেকে আমরা এক ধরনের অভিযোগ শুনছি, যে এটি দুই জায়গায় আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভিডিও ঘুরছে, সেটি হচ্ছে যে আসলে কারো প্রার্থিতা গ্রহণ হয়ে গেলে পিছনে যে পুলিশ দাঁড়িয়ে থাকে রিটার্নিং কর্মকর্তার পেছনে, তিনি হাততালি দিচ্ছেন, আবার কারোটা বাতিল হয়ে গেলে সরকারি কর্মকর্তারা হাততালি দিচ্ছেন। এই আচরণটাকে কিভাবে ব্যাখ্যা করবে? হ্যাঁ, এটা ডেফিনেটলি গ্রহণযোগ্য না, এবং এটা অত্যন্ত দুঃখজনক। কারণ এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা শুধু কাগজে কলমে থাকলে চলবে না। নির্বাচন কমিশনের একজন রিটার্নিং অফিসারের বা ইভেন সামনে যখন ইলেকশন শুরু হবে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ওনাদের প্রত্যেকের এটা জানা দরকার যে ওনারা প্রত্যেকে প্রায় 5 লক্ষ মানুষ, কর্মকর্তা কর্মচারী এই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত। সুতরাং নির্বাচন কমিশন কিন্তু ভেরি এক্সটেন্ডেড অর্গানাইজেশন, শুধু 5 জন কমিশনারই না। এখন কারণ মনোনয়নপত্র বাতিল হওয়ার সাথে এর যে ইভেন ফেশিয়াল এক্সপ্রেশন বা হাততালি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত, ওনারা নিয়ম নীতি মেনে, একটা আমানতদারি, সেটা নিয়ম নীতি মেনে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা। আমার মনে হয় এটা যে কারণে হচ্ছে যে অনেকেই বুঝতে পারছে যে আমাদের প্রশাসনে, আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর 17 বছরের বা ইন এ সেন্স গত 54 বছরেই প্রশাসন বিভিন্নভাবে দলীয়করণ হয়েছে, এবং প্রশাসন দলীয়করণ এটা হওয়ার কথা না। এটা স্পেশালি 5ই অগস্টের যা আপরাইজিং, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আশা করেছিলাম একটা স্বচ্ছ নিরপেক্ষ প্রশাসন। এবং এবার আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা নিরপেক্ষতা যে ব্যাপারটা বলি, এখানে 2 ধরনের নিরপেক্ষতা আছে। যেমন ধরুন আমার কোনো রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে, কিন্তু আমরা যখন কাজ করব, একজন অধ্যাপক হিসাবে যখন আমি কোনো স্টুডেন্টের পরীক্ষার খাতা মূল্যায়ন করব বা কাউকে শিক্ষক হিসাবে নিয়োগ দেব, নিয়োগ বোর্ডে থাকব, তখন আমাকে অন্তত ওই বিষয়ভিত্তিক, মানে একটা বস্তুনিষ্ঠ অবজেক্টিভ নিউট্রালিটি আমাকে মেনটেন করতে হবে। এবং আমাদের ডিসিপ্লিনে অডিটিং আমরা বলি যে ইন্ডিপেন্ডেন্স ইন ফ্যাক্ট এবং ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স, মানে আমার শুধু বললে হবে না যে আমি আসলে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, স্বাধীন। আমার অ্যাপিয়ারেন্সে, আমার যে চেহারা, আমার যে এক্সপ্রেশন, আমার যে মানে আমাকে দ্য ওয়ে আই ক্যারি মাই সেলফ, সেখানেও এটা প্রতিভাত হতে হবে। এখন নির্বাচন কমিশনাররা হয়তো মনের মধ্যে হয়তো ওনারা আসলে নিরপেক্ষ, ওনাদের হয়তো কোনো বায়াস নেই, বা একজন রিটার্নিং অফিসারের হয়তো বস্তুত কোনো বায়াস নেই, কিন্তু ওনাদের কাজে কর্মে যদি এটা মানে ইন অ্যাপিয়ারেন্স প্রতিভাত হয় যে ওনারা কোনো পার্টিকুলার দল বা জোটের পক্ষে বা বিপক্ষে
বেশি অনুভূতি প্রদর্শন করছেন, তাহলে এটা আগামী নির্বাচনকে অবশ্যই প্রভাবিত করবে এবং সেটা নির্বাচনের গ্রহণযোগ্যতা। মনে রাখতে হবে যে এই নির্বাচনটা 1,000-1,500 শহীদের মানে রক্তের উপর দিয়ে একটা প্রতিশ্রুত নির্বাচন। কারণ নির্বাচন কিন্তু আমাদের প্রায় 1.5 বছর আগে একটা হয়েছে। সুতরাং নির্বাচন শুধু নাম কাওয়াস্তে হলে চলবে না। নির্বাচনটি একটি মানে গ্রহণযোগ্য একটা জনগণের মানে সংবিধান এবং দেশের মালিক যারা তাদের সত্যিকারের প্রতিনিধিত্ব রিফ্লেকশন, সেটা নির্বাচন রিফ্লেক্টেড হতে হবে। অনেক ধন্যবাদ। আচরণে আমরা ডেফিনেটলি হতাশ এবং উদ্বিগ্ন। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ওয়ারেসুল করিম আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের 10 এর আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।